রাজধানীতে বন্ধ হয়নি তেল নিয়ে তেলেসমাতি। পর্যাপ্ত জ্বালানি থাকার পর পাম্পে ভিড় করছেন বাইকাররা। সরবরাহ সহ বিশৃঙ্খলা রোধে তদারকিতে প্রশাসন। ঈদের ছুটির আড়মোড়া ভেঙে পুরোদমে সচল হচ্ছে রাজধানী। খুলেছে স্কুল কলেজ, বিকেলে বসছে সংসদ অধিবেশন। বাংলাদেশে প্রাণবন্ত সংসদ দেখতে চান বিদেশি কূটনীতিকরা। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা। লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারানো 18 বাংলাদেশের 10 জনই সুনামগঞ্জের। জগন্নাথপুর সহ 3 উপজেলার বাসিন্দা ছিলেন তারা। এবং ইরানের স্থল অভিযানের ছক কষছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কয়েক হাজার মার্কিন সেনা। ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে রাজপথে নিজ দেশের হাজারো নাগরিক। দেখছিলেন নাসির, সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। পর্যাপ্ত তেল আছে ট্যাঙ্কিতে, তারপরও রিফুয়েলিং স্টেশনগুলোর সামনে লাইনে দাঁড়াচ্ছেন অনেক মোটরসাইকেল চালক, দিচ্ছেন নানান অজুহাত। অন্যদিকে প্রাইভেট কারের চালকদের বেশিরভাগ বলছেন তেল পেতে দীর্ঘক্ষণ অপেক্ষার মতো বিড়ম্বনা হলেও গাড়ি একেবারে বন্ধ করে দিতে হয়নি। এদিকে বিশৃঙ্খলা ও অবৈধ মজুতদারি রোধে মাঠে তদারকিতে নেমেছে প্রশাসন। না, ফুল তেল নেই, আমার ছিল, ওনাকে রিকোয়েস্ট করে আমি বেশি নিয়েছি। ফুলের একটু কম। ভুল দেখাচ্ছে, ওইটা ভুল দেখাচ্ছে, সঠিক দেখাচ্ছে না। বাসায় যে অনেকেই 5 লিটারের ডমে দিলে সেটা আবার দেখা যাচ্ছে আসতেছে অনেকে। এটা নিয়ে মানে আশ্চর্য হওয়ার কিছু নাই। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকট নেই দাবি করা হলেও মধ্যপ্রাচ্যের সংঘাতে বৈশ্বিক অস্থিরতার কারণে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কিনছেন অনেকে। রাজধানীর একটি রিফুয়েলিং স্টেশনে পর্যাপ্ত জ্বালানি থাকার পরও লাইনে দাঁড়িয়েছেন অনেক বাইকার। তেল থাকার পরও কেন আবার জ্বালানির লাইনে, এমন প্রশ্নে দিচ্ছেন নানা অজুহাত। এটা 1 সপ্তাহ চলবে আমার। কিন্তু আপনার তো ফুল লাগতো না, তারপরে ফুল করলে? না, ফুল করছি একটু গ্রামের বাড়িতে যাব এই কারণে। ওরাই দেখা যাচ্ছে না, এটা আপনার একটু কাজ করলে আবার কমে যাবে আর কি। এটা আবার আনুমানিক আরো 1000 টাকা তেল ঢুকবে। কি মানে, আপনার তো তেল ফুল করাই আছে। আপনি ওটা দেখেন না, ভুল দেখছেন। 2 পাম্প থেকে ফুল করতে হবে আপনার ফাটা রাইড করি। তো মনে করেন যে কোনো একটা 300 কিলোর একটা রাস্তা পাড়ি দিলে পরে তো পাম্পেতে তেল লইতে পারবো না। আমরা বাসায় আসবো কি করে? পাঠাও কি 300 কিলো এক রোডে চালান? হয়। এমন চিত্র চোখে পড়ে পুরো রাজধানী জুড়েই। তবে এমন কর্মকাণ্ডের বিরোধিতা করেছেন কেউ কেউ। আমাদের এই ট্যাঙ্কিটা যেমন 15 লিটার, অনেকেই দেখা যাচ্ছে ওরকম ফুল করতে পারলেই সেটা দেখা যাচ্ছে অনেকেই ব্যবসা করতেছে। এরকম করতেই থাকে, হবে এটা। প্রাইভেট কারের চালকরা বলছেন দীর্ঘ লাইনের কারণে তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বাড়ছে বিড়ম্বনা। তবে সংকট থাকলেও তেল না থাকায় গাড়ি চালানো পুরোপুরি বন্ধ করে দিতে হয়নি। এসি দিয়ে চালাই না, গ্লাস নামাই চালাই, আগে এসি দিয়ে চালাইতে হবে। তারপর সিরিয়ালে 4 ঘন্টা সিরিয়াল দিয়ে নিতে আসি। মানে বন্ধ তো গাড়ি থাকে না, বন্ধ তো থাকে না। আমি ঢাকা টু সিলেট গেছিলাম, মানে হাইওয়ে থেকে কোনো তেল নেই। আজকে আমি এখানে শুধু তেলের জন্য আমি ডিউটি করতে আসছি। আমার কোম্পানি বন্ধ, আগামীকালকে তো অফিস খোলা। যেই তেল দিতে আসছে ওই তেলটা তো আপনার ওই সম্পূর্ণ ডিউটি করা যায় না। এই জন্য এখন যেগুলো প্রয়োজনীয় কাজ তার জন্যই বের হই, নাহলে বের হই না। রাজধানীতে তেল নিয়ে গুজব ও অবৈধ মজুতদারি রোধে এরই মধ্যে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা। এখানে আমরা ওই যে তেল সবাই সুষ্ঠুভাবে পাচ্ছে কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে এটা তদারকি করার জন্য আসছে। খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সকাল 9টা থেকেই তেল দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে এবং আমরা দেখতেও পারছি এমনটাই, যে সবাই খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তেল নিয়ে যাচ্ছে। আপনার তো তেল ফুল আছে? না, তেল ফুল মাত্র আমার হাফ ডাউন করে, আমার মিটারে ডিস্টার্ব, আবার আমার টাঙ্কিতে জং খাওয়া প্রচুর। তেল তো দেখা যাচ্ছে। হ্যাঁ, তেল দেখা যাচ্ছে না, এটা থাকবে না। আমার এখানে আমার এই যে কার্বোরেটর আছে না, এই কার্বোরেটর প্রচুর পরিমাণে তেল খায়। এই জিক্সারে একটা সকাল থেকে অনেকগুলো পেট্রোল পাম্পে গিয়েছি, বাইক এবং প্রাইভেট কার চালকদের তেলের মিটার দেখেছি। বেশিরভাগ গাড়িতেই পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তারা আবারও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিচ্ছে। তাহলে এই তেলের সংকট আসলে কারাই বা বাড়াচ্ছে, সেই প্রশ্নই থেকে যায়। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে বাড়ছে গ্রাহকের অপেক্ষা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম।
নাজিম, এতদিন পাম্প মালিকরা তো বলছিলেন যে চালকরা বেশি করে তেল মজুত করে রাখছেন, তাই জ্বালানি সংকট। এখন আবার বলছেন যে সরবরাহ ঘাটতি। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গায় হাজার হাজার লিটার মজুতকৃত তেল কিন্তু জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জানাবেন, আপনি যে পাম্পে রয়েছেন সেখানকার পরিস্থিতি জানাবেন, কর্তৃপক্ষ কি বলছে, সব মিলিয়ে জানতে চাই। করে আপনি ধন্যবাদ। সকাল থেকে কিন্তু অনেকে তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছে। বিশাল লম্বা লাইন, যেটি আসলে আমরা এর আগের বুলেটিনে কিন্তু যেটি তেজগাঁয়ে, যেটি জাহাঙ্গীর গেট থেকে শুরু করে প্রধানমন্ত্রী কার্যালয় হয়ে এবং বিজয় সরণি পর্যন্ত বিশাল লম্বা লাইন ছিল এবং দীর্ঘ। তো সরকার বলছে আসলে তেল আছে এবং গ্রাহকরা যেটি তেলের জন্য যারা আসছেন তারা বলছেন তেলের সংকট রয়েছে। পাম্প মালিকরা বলছেন যে ডিপো থেকে তাদেরকে পর্যাপ্ত তেল দেয়া হচ্ছে না। আসলে সংকটটা কোথায়, এমন প্রশ্নই কিন্তু নানান জায়গায় ঘুরপাক খাচ্ছে। তো সব মিলিয়ে আমরা যদি একটু জানার চেষ্টা করবো একজন তেল সরবরাহকারী, যেটি আপনাদের প্রতিদিন কত লিটার তেল চাহিদা থাকে? আমাদের যে পরিমাণ চাহিদা থাকে সে পরিমাণ আসে, আমরা দিয়ে দেই। তো এই যে তেলের সংকটটা এবং দীর্ঘ লাইনটা কেন, তা আমি বলতে পারি না। আপনার কাছে জানতে চাই, আপনি প্রতিদিন কত লিটার তেল লাগে? না, আমার প্রতিদিন লাগে না। আমার হয়তো বা টাঙ্কি শেষ হয়ে গেলে তারপর আমি আবার মানে আপনার একদিনে কত লিটার তেল? একদিনে না, আমার হয়তো হাফ লিটার লাগে প্রতিদিন। হাফ লিটার দিয়ে আপনার কতদিন চলে? আমার ফুল ট্যাঙ্ক করলে হয়তো বা 10টা ওয়ার্কিং ডেজ আমি যাইতে পারি। এই দীর্ঘ লাইনটা কেন আপনার কাছে জানতে চাচ্ছি। এটা হয়তো বা মানে তেলের সংকট, যার কারণে বিভিন্ন পাম্প বন্ধ, বিভিন্ন জায়গায় তেল দিচ্ছে না। আগে যে পরিমাণ আপনারা তেল পেতেন, পূর্বে আগে কত তেল লাগতো এরকম? আগে সারাদিনে 1 লিটার লাগতো আমাদের, আর ওই পাশের পাম্পটা সবসময় প্রায় বন্ধ থাকে, তো এই জন্য সমস্যা বেশি। আর এখন কত লাগে? এখনো এরকম লাগে 1 লিটার। এই যে ভোগান্তির কথা বলা হচ্ছে, আমি আজকে ঈদের দিন নিছি আর আজকে আসলাম নিতে। এই যে সংকটের বিষয়টা এটা আমরা বুঝতে পারতেছি না, আমরা তো রেগুলার না। সরকার বলে তেলের ইয়ে নেই, আপনারা কেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে? বিভিন্ন পাম্পে তেল দেয় না, যে এই কারণে লাইনের সংকট। অনেকগুলো পাম্প ধরেন না, এই পুরো এরিয়ার মধ্যে শুধু এটার মধ্যে দিতেছে, আর দিতেছে, আর পরিবেশ দিতেছে। বন্ধ কেন, আপনার কি মনে হয়? সেটা বলতে তেল নাই, এই কারণে বন্ধ। তারা বলছিলেন আসলে প্রতিদিন যে পরিমাণ তারা পূর্বে তেল পেতেন, আসলে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে কিন্তু তারা আসলে তেলের সরবরাহ কিছুটা ভাটা পড়েছে। সরকারের পক্ষ থেকে বলা হলেও এখন পর্যন্ত তাদের তেলের যে সংকট বা চাহিদা সেটি কিন্তু তুলনামূলক বলে বলছে। তো ডিপো থেকে আসলে তেল কম আসার কারণে কিন্তু অনেকেই বলছেন তাদের এই সংকটটা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু প্রতিদিন এভাবে ভিড় করছে এবং তাদের মধ্যে দীর্ঘ লাইন দাঁড়িয়ে কিন্তু তেল সংগ্রহ করতে হচ্ছে। তো সব মিলিয়ে আমি এখানে আমার যে তেল নিয়ে সংগ্রহের খোঁজ খবর জানাতে আমি বিবিসি নিউজের দর্শকদের পরবর্তী বুলেটিনে চোখ রাখার জন্য অনুরোধ রইল। এই ছিল আমার কাছে অবস্থান। নাজিম, ধন্যবাদ আপনাকে। সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট চলছে। অপ্রতুল সরবরাহে বন্ধ অনেক ফুয়েল স্টেশন। মাদারীপুরের পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কয়েক ঘন্টা অপেক্ষার পর মিললেও গ্রাহকের চাহিদার তুলনায় তা কম। চাহিদা অনুযায়ী তেল না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, পরিবহন খাত ও ব্যক্তি পর্যায়ে ব্যবহারকারীরা। পেট্রোল পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে চাহিদার তুলনায় অনেক কম তেল বরাদ্দ পাওয়া যাচ্ছে। তাছাড়া গ্রাহক পর্যায়ে আগের চেয়ে চাহিদা বেড়ে যাওয়ায় সংকট আরও বেড়েছে। 3 শর্তে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। জি2জি ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি অনুমতি পেলেও সক্ষমতা নিয়ে আছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের একক গ্রাহকের ঋণ সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশজুড়ে জ্বালানি সংকটের আঁচ লেগেছে তরলকৃত প্রাকৃতিক গ্যাসও। বাজারে মিলছে না 12 কেজির এলপিজি সিলিন্ডার। পাওয়া গেলেও দিতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও সৌদি আরব থেকে আমদানি করে মেটানো হয় এলপিজির চাহিদা। তবে সম্ভাব্য সংকট নিরসনে নতুন করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও চীনকে উৎস হিসাবে বিবেচনা করছে বিপিসি। যে পরিমাণ প্রিপারেশন, সেটা বিপিসির যে রেসপন্সিবিলিটি, ওটা আমরা আমাদের পর্যায়ে আমরা যতটুকু ক্যাপাবিলিটি সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। মার্কেট যে বিষয়টা, এটা বিআরসি খুব নিবিড়ভাবে সুপারভিশন করছে, চেষ্টা করছে যে মার্কেটটাকে ঠিক রাখার জন্য।
2024 সালে দেশে 16,10,000 টন এলপিজি আমদানি হলেও 2025 সালে তা 10% কমে যায়। এতে বাজারে চাহিদা মেটানো যাচ্ছে না, দেখা দিয়েছে সংকট। এছাড়া বিপিসির সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। কোনো প্রস্তুতি ছাড়া বিপিসি যে কাজটি করছে এই কাজ আমার মনে হয় একটা জটিলতা তৈরি হবে এবং সেই জটিলতায় আমরা এলপি গ্যাসের ক্ষেত্রে আমরা সংকটে পড়ব। বিপিসির কাছে এলপিজি ব্যবসা করার অভিজ্ঞতা যেমন নেই এবং সাথে সাথে এলপিজি এনে এটাকে স্টোরেজ করার যে ক্যাপাসিটি দরকার আছে সেটাও বিপিসির কাছে নেই। তো সুতরাং আমরা যেটা মনে করছি এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই প্রাইভেট সেক্টরের সাথে বসে সাপ্লাইটাকে স্মুথ করা। দেশে 23টি প্রতিষ্ঠান এলপিজি আমদানি করে। ইরান যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে এ পর্যন্ত জ্বালানি তেল ও তরল গ্যাস বোঝাই 30টির বেশি জাহাজ এসেছে। এর মধ্যে 9টি ছিল এলপিজি বোঝাই জাহাজ। শীঘ্রই আসছে আরও কয়েকটি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ঈদের লম্বা ছুটি, সাথে মহান স্বাধীনতা দিবসের ছুটি। এরপর শুক্র শনিবারের বন্ধের পর পুরোদমে সচল হচ্ছে রাজধানী। প্রায় 40 দিনের ছুটি শেষে খুলেছে স্কুল কলেজ। তবে রোজায় বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে আগামী 10টি শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়। লম্বা ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও ক্লাস পরীক্ষা শুরু হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমান ছুটি নির্ধারণ করেন। এতে ছুটি নিয়ে বৈষম্য দূর হয়। এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় গত 9 মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার। সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে নিজের অফিসে প্রবেশের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে যান প্রধানমন্ত্রী। কুশল বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে। সকাল 9টা 5 মিনিটে নিজ কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখান থেকে তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর পরিদর্শনে যান, কুশল বিনিময় করেন সবার সাথে। এরপর সকাল 10টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, এর আগে তো আপনি জানাচ্ছিলেন যে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও কুশল বিনিময় করেছেন। আর কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? করি আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9:30টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন এবং প্রবেশ করার পরে তাকে মুখ্য সচিব থেকে শুরু করে তার দপ্তরে যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা তাকে অভ্যর্থনা জানান এবং হঠাৎই আচমকা তিনি সেখান থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে সচিবালয়ের বেশ কয়েকটি ভবন পরিদর্শনে যান ঝটিকা সফরে। অর্থাৎ উনি প্রথম গিয়েছিলেন 6 নম্বর ভবন, যেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়। সেখানে কর্মকর্তাদের রুমে উনি আচমকা পরিদর্শন করেন এবং দেখেন যে সঠিক সময়ে কর্মকর্তা কর্মচারীরা অফিস করছেন কিনা বা সবাই উপস্থিত রয়েছেন কিনা, এই বিষয়টি দেখার জন্যই মূলত উনি আজকে এই ঝটিকা সফর করেন। এরপর সেখান থেকে উনি আসেন 5 নম্বর ভবনে, সেখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রয়েছে, সেটা পরিদর্শন করেন এবং সেখানেও উনি কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন যে সেখানে কর্মকর্তারা সঠিক টাইমে অফিস করছে কিনা এবং কাজের এবং সচিবালয়ের যে দাপ্তরিক কাজ রয়েছে সেগুলো সঠিকভাবে তদারকি করার জন্য উনি এই ঝটিকা সফরটি করেন। এরপরে কিন্তু উনি স্বাস্থ্য এবং বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে 3 নম্বর ভবন, সেখানেও এইভাবেই ঝটিকা সফর করেন। অর্থাৎ এভাবে উনি একাধিক মন্ত্রণালয়ে, একাধিক দপ্তরে, একাধিক কর্মকর্তা কর্মচারীদের রুমে আচমকা গিয়ে খোঁজখবর নেন যে ঠিকভাবে কার্যক্রম এবং দাপ্তরিক কাজ চলছে কিনা এবং উপস্থিতির হার কেমন, এই বিষয়গুলি মূলত উনি দেখেছেন। এবং এরপরে কিন্তু উনি ওনার নিজ দপ্তরে 1 নম্বর ভবনে চলে আসেন। সেখানে উনি এসে একটি বৈঠক করেন। সেখানে কৃষক কার্ড দেওয়ার ব্যাপারে যে একটি কথা আলোচনা এবং কার্যক্রম চলছে সেটার একটি ডেমো প্রদর্শনী মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব সহ সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলেন, তাদের সাথে আলোচনা করেন এবং কত দ্রুত কৃষকের কাছে এই কৃষক কার্ড পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে উনি তদারকি করেন এবং সার্বিক নির্দেশনা দেন। এখন এই মুহূর্তে উনি সচিবালয়ে তার নিজ দপ্তরেই রয়েছেন। আমরা যতটুকু জানি যে উনি 12:30 থেকে 1টার
9টার দিকে উনি এখান থেকে বের হয়ে সচিবালয়ে সংসদ সচিবালয়ে চলে যাবে। সেখানে ওনার সংসদীয় দলের একটি বৈঠক রয়েছে, সেখানে অংশ নেওয়ার জন্য উনি বেরিয়ে যাবেন বেলা 1টার মধ্যে। এই ছিল মোটামুটি আমার হাতে থাকা সচিবালয়ের সর্বশেষ খবর। কৌরি। ইমন, ধন্যবাদ আপনাকে। 13 দিনের বিরতি শেষে আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশন 30 এপ্রিল পর্যন্ত চলবে বলে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। 12 মার্চ শুরু হওয়া এই অধিবেশন ঈদ উল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে 15 মার্চ মুলতবি করা হয়। অধিবেশনকে ঘিরে সংসদ ভবনে এরই মধ্যে নানা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দিনের কার্যসূচির অংশ হিসেবে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো পর্যালোচনায় গঠিত সংসদীয় বিশেষ কমিটিও আজ রাত 8:30টায় বৈঠকে বসবে। ওই বৈঠকে 133টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নীতিগত বিষয়ে গঠনমূলক তর্ক বিতর্কে ভরা প্রাণবন্ত সংসদী প্রত্যাশা বিদেশি কূটনীতিকদের। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষে তারা এই প্রত্যাশার কথা জানান। বলেন, বহুপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখবে নতুন সংসদ। তবে সংসদ ভবনে দোভাষী হেডফোন বা ইয়ারবাড না থাকায় ভোগান্তিতে পড়েন বিদেশি মিশনের শীর্ষ ব্যক্তিরা। বাংলা বুঝতে না পারায় অধিবেশন শেষের আগেই বেরিয়ে যান অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের কূটনীতিকরা। 24 পরবর্তী জনগণের আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পথ চলা। রাষ্ট্রপতি প্রথম অধিবেশনেই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি নির্বাচিত সদস্যদের মত দ্বিমতে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। জনগণের রক্ত ঋণে প্রতিষ্ঠিত এই মহান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। সবশেষ রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদের ভেতরেই স্লোগান দেয় বিরোধী দল। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথম দিনেই ওয়াকআউট করে ইঙ্গিত দেয় জমজমাট হবে ত্রয়োদশ সংসদ অধিবেশন। ইতিহাসের সাক্ষী হতে এদিন সংসদে আসেন বিদেশি কূটনীতিক এবং মিশন প্রধানরা। নতুন সংসদ গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন তারা। Russia stands with your democratically elected parliament. বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাশিয়া পাশে দাঁড়াতে চায়। আমরা বিশ্বাস করি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী হবে। আমরা বাংলাদেশের জনগণের সাফল্য কামনা করি। Wish every success to the friendly people of Bangladesh. We first of all congratulate Bangladesh. প্রথমেই আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই। নতুন সংসদের প্রথম অধিবেশনে সবার উপস্থিতি এটা খুবই ইতিবাচক। And we have already a lot of good dialogue. রোহিঙ্গা সংকট সমাধানে সংসদের কার্যকর ভূমিকা থাকবে এমন প্রত্যাশাও জানান তারা। Dialogue and contact with the new আমাদের সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান। আমরা চাই দ্রুত নিরাপদভাবে রোহিঙ্গারা তাদের নিজ বাসভূমিতে ফিরে যাবে এবং এই বিষয়ে নতুন সংসদ কার্যকর ভূমিকা রাখবে। তবে দুঃখজনক হলেও সত্য, 13তম সংসদের সাক্ষী হতে এসে বিড়ম্বনায় পড়েন অধিকাংশ কূটনীতিক। দোভাষী হেডফোন বা ইয়ারবাড না থাকায় সংসদ সদস্যদের বাংলায় করা আলোচনা সমালোচনা বুঝতে অসুবিধা হয় অনেকেরই। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। নাটকীয় মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। আকাশপথের পর এবার ইরানে স্থল অভিযানের ছক কষছে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। তবে সেনাদের সুনির্দিষ্ট অবস্থান স্পষ্ট করেনি তারা। হামলার প্রধান লক্ষ্যবস্তু হতে পারে খার্ক দ্বীপ। এই দ্বীপ থেকে 90% অপরিশোধিত তেল রপ্তানি করে তেহরান। ইরান যদি দ্বীপটি হারায় তাহলে সেটি দেশটির জন্য হবে বড় ধাক্কা। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া ইসরায়েল লক্ষ্য করে দ্বিতীয় দফায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এদিকে ইরানের বুশেহর ও খুজেস্তানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা আঘাতের হুমকি দেয় তারা।
যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ছে নো কিংস বিক্ষোভ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতি বিরোধী এই কার্যক্রমে রাজপথে নেমে আসছে হাজার হাজার মানুষ। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি, সরকারি চাকরিতে ব্যাপক ছাঁটাই এবং গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। একই সাথে ইসরায়েলেও ছড়িয়ে পড়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। হাতে নানা ব্যানার, প্লাকার্ড আর কণ্ঠের স্লোগান নো কিংস বা আমরা কোনো রাজা চাই না। এমন স্লোগানে শনিবার যুক্তরাষ্ট্রের রাজপথ কেঁপে ওঠে। লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক থেকে শুরু করে রাজধানী ওয়াশিংটন ডিসি, সবখানেই ছিল বিক্ষোভকারীদের ঢল। বর্তমান সরকার যা করছে আমরা অনেকেই তা সমর্থন করি না। আমরা কোনো যুদ্ধ চাই না, বিনা কারণে জিনিসপত্রের বাড়তি দামও দিতে চাই না। বিক্ষোভকারীদের বড় ক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতি নিয়ে। গণহারে অভিবাসী বিতরণ, ডোজ প্রজেক্টের আওতায় সরকারি চাকরিতে ব্যাপক ছাঁটাই এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে চলমান সামরিক হামলার তীব্র প্রতিবাদ জানান তারা। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা ফোর্ট ম্যাকনেয়ার সামরিক ঘাঁটির দিকে পদযাত্রা করেন, যেখানে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা থাকেন। অন্যদিকে টেক্সাসের ডালাসে ট্রাম্প সমর্থকদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটে। সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। আমরা সবাই যুদ্ধের বিপক্ষে। আমরা চাই না ট্রাম্প বা ইসরায়েল ইরানে বোমা হামলা চালাক, সবকিছু ধ্বংস করুক। মূলত এই যুদ্ধের প্রতিবাদেই আমি এখানে এসেছি। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, যুদ্ধবিরোধী এই বিক্ষোভের আঁচ লেগেছে ইসরায়েলেও। তেল আবিব ও জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নামেন দেশটির সাধারণ নাগরিকরা। সেখানে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। এদিকে রয়টার্স ও ইপসোসের সর্বশেষ জরিপ বলছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে 36% দাঁড়িয়েছে, যা হোয়াইট হাউসে তার প্রত্যাবর্তনের পর সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের বিতর্কিত বৈদেশিক নীতি এবং দেশের ভেতরে দমনপীড়নের কারণে সাধারণ মানুষের এই ক্ষোভ আগামীতে আরও জোরালো রূপ নিতে পারে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।